24 নভেম্বর মঙ্গলবার রাত 8টায় অনিমেষ করাচ্ছে রিটার্স পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশে করোনায় আরো 32 জনের মৃত্যু, শনাক্তের হার প্রায় 15%। মাস্ক পরা নিশ্চিতে রাজধানীর 13 স্থানে অভিযান, জরিমানা। দশম শ্রেণী পর্যন্ত থাকছে না পাবলিক পরীক্ষা, নতুন শিক্ষাক্রমের রূপরেখায় শ্রেণীভিত্তিক মূল্যায়নে জোর। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব, বঙ্গবন্ধু টি-20 কাপে বরিশালের মুখোমুখি খুলনা। সারা দেশে মাস্ক পরাও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশের পর রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে মোট 13টি স্থানে অভিযান চালানো হয় মঙ্গলবার। মাস্ক না পরায় 143 জনকে 29,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,448 জনের। এসব বিষয় নিয়ে কথা বলতে এবং সেই সঙ্গে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর পরিবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনার কাছে প্রথমেই প্রশ্ন করতে চাই যে আমরা মাস্ক বিরোধী যেই অভিযানটি দেখতে পাচ্ছি, এই অভিযানটি পরিচালনা করছেন বিভিন্ন জায়গায়, ঢাকা সহ সারা দেশে। মাস্ক পরা কতটা জরুরি? আমি বলবো মাস্ক পরা অত্যন্ত জরুরি। কারণ আমাদের যেসব প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকর হচ্ছে মাস্ক। কারণ আমরা এখন বুঝতে পেরেছি এত কমাস পরে যে এই রোগটি প্রধানত বায়ুবাহিত। যদিও স্পর্শ দিয়ে অন্য কিছু দিয়ে কিছু কিছু আসতে পারে, কিন্তু এটি অত্যন্ত নিশ্চিত যে এটি বায়ুতে আরো বেশি বাড়ে। এবং এই সময়ে শীতকালে যেহেতু আমাদের ড্রপলেট গুলো, যেগুলো আমরা মুখ থেকে হাঁচি কাশি কথা বলার সময় যেগুলো বেরোয়, সেগুলো দ্রুত শুকিয়ে এরোসল হয়ে যায়, ছোট ছোট কণা হয়ে যায়। সুতরাং সেগুলো বাতাসে অনেকক্ষণ ভেসে থাকতে পারে, অনেক দূর যেতে পারে। সুতরাং তার সাথে আমাদের এই যে শীতকালে এটা বেড়ে গেছে, কারণ আমাদের আর্দ্রতার যে পরিবর্তন, সেই কারণে খুব দ্রুত শুকিয়ে যায়, কাপড় যেমন দ্রুত শুকিয়ে যায়। সেই সঙ্গে দেখবেন যে ধুলাবালি ধূলিকণা অত্যন্ত বেড়ে গেছে, ডাস্ট বেড়ে গেছে, তো তার ফলে এগুলো বেঁচেও থাকে অনেকক্ষণ। তো এই জন্য এখন কিন্তু যে বৃদ্ধি, তার সঙ্গে শীতকালের ঠান্ডার সম্পর্ক যত না, অন্যান্য এই সম্পর্কগুলো তার সাথে ভেন্টিলেশন কমে গেছে। ঘর দরে জানালা বন্ধ হতে শুরু করেছে। তো আমাদের এই সময়ে মাস্কটা যে এত জরুরি, কারণ আমরা যদিও ভ্যাকসিনের কথা বলছি, বিভিন্ন ওষুধপত্রের ব্যবস্থাপনা উন্নত হয়েছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত ঔষধপত্র সেটা সেই অর্থে এখনো সেই ভাইরাস প্রতিরোধী ওষুধ ঠিকমতো এখনো স্থির হয়নি। রেমডেসিভির আপনারা জানেন যে এখন উইথড্র হচ্ছে। অন্যদিকে কখন ভ্যাকসিন আসবে ঠিক নেই, কিন্তু মাস্ক যদি ভাইরাস প্রতিরোধী ঔষধ কিংবা ভ্যাকসিন যদি ওর জাতিসত্তার ভেদে কাজ কমও করে, কিন্তু মাস্ক কাজ করবে। এবং দেখা গেছে যে দুই পক্ষ, অর্থাৎ আমি আপনি, মাস্ক কিন্তু প্রতিরোধ করছে, আমি করছি আপনাকে, আপনি করছেন আমাকে। এটি হচ্ছে প্রধান সার্জিক্যাল মাস্ক, N95 অন্য কথা। কিন্তু এই মাস্ক যদি আমরা দুই পক্ষ পরি, তাহলে গবেষণা প্রমাণ করছে যে 90% পর্যন্ত আসলে প্রতিরোধ এখানেই সম্ভব। কিন্তু খুব সঠিকভাবে এই নির্দেশগুলো মানতে হবে, কিন্তু নির্দেশগুলো প্রতিপালনের জন্য সরকারি যে উদ্যোগগুলো সেটি আরো সমন্বিত হতে হবে। কেমন? কিন্তু মাস্ক পরা অত্যন্ত জরুরি। সমন্বয়ের মধ্যে যে সার্জিক্যাল মাস্কের কথা, সার্জিক্যাল মাস্কের বাইরেও ঘরে বানানো অথবা কাপড়ের মাস্ক যেটি 3 লেয়ারের, সেটিও কি এটি প্রতিরোধ করতে পারে? হ্যাঁ, একইভাবেই প্রতিরোধ করে। আসলে মাস্ক যেটা করে সেটা হলো এরোসল, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো প্রতিরোধ করতে পারে না। যার ফলে আমি যখন হাঁচি, কাশি ইত্যাদি দিচ্ছি, তখন যে ড্রপলেটটা বেরোচ্ছে, সেই ড্রপলেট যেটা শুকিয়ে যায় বললাম, সেই ড্রপলেটটা কিন্তু আটকে যায়। কাপড়ের যে লেয়ার সহ 3 লেয়ার যে কাপড়, সেটা কিন্তু মানে সমানভাবে ইফেক্টিভ, এবং সেগুলো আবার ধুয়েও পরা যায়, তাই না? তাহলে এই যে মাস্কটা আমি যখন প্রতিরোধ করছি, আপনি প্রতিরোধ করছেন, বাতাসে কিন্তু এরোসল অনেক কমে যাচ্ছে। সেইজন্য এটি অত্যন্ত জরুরি। তবে এই যে প্রতিরোধ ব্যবস্থার কথা বললাম, মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন এবং ঊর্ধ্বতন যে সরকারি পদক্ষেপ অত্যন্ত স্বাগত জানানোর মতো। তবে আমাদের কতগুলো বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে হবে যে আউটডোরের চাইতে আসলে ইনডোর। কারণ আমি যদি একটা রাস্তায় যাই, একটা মোটরসাইকেল চালিয়ে যাই, সেখানে আমার বাতাসে উড়ে যায়। এই যে ভাইরাসের যে ডাইলুশন বলি আমরা, যদি ভাইরাস ডাইলুট হয়ে যায়, তাহলে কিন্তু ইফেক্টিভ ইনফেকশাস ডোজটা কমে যায়। আমার শরীরে ভাইরাল লোড কিন্তু সেভাবে আসবে না। সুতরাং আউটডোরে যত না এটার ব্যবস্থাপনা, রাস্তাঘাটে যত না, তার চাইতে কিন্তু ইনডোর
ইনডোরের সংজ্ঞাও পাল্টাতে হবে। ইনডোর যেমন ধরুন কাঁচা বাজারও, সেটা একটা ইনডোরের মতো হয়ে গেল, ওপেন থাকলেও, যদি ছোট ছোট দোকান ওপেন থাকে। তাহলে আমাদেরকে ইনডোর ব্যবস্থাপনা, কারণ যেখানে ঘন মানুষের ঘনত্ব বেশি, হ্যাঁ, যেটি আমাদের দেশের বাস্তবতাতে হয়তো সামাজিক দূরত্ব সেভাবে আমরা মেনটেন করতে পারছি না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে ইনডোর ব্যবস্থাপনা আরো জোরদার করতে হবে, জরিমানাগুলো ওইখানে, এবং ধরা যাক মার্কেট কমিটি থেকে শুরু করে অন্যদের কাছেও কিন্তু জরিমানা শুধু ব্যক্তি না, সামগ্রিকভাবে ব্যবস্থাপনাগুলো আরো পরিকল্পিত হতে হবে। কারণ আপনার ওই জায়গাগুলোতে কিন্তু পরস্পরের প্রতি সংক্রমণের সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে দূরের রাস্তাঘাটের চাইতে। দেখো, তাহলে আরেকটি বিষয় আমরা আজকে লক্ষ্য করলাম, ভ্রাম্যমাণ আদালত যাদেরকে জরিমানা করছে তারা বেশিরভাগই পথচারী, সাধারণ মানুষ। তবে এর বাইরেও কিন্তু আমরা সরকারের যে নির্দেশনা আমরা দেখেছি যে গণপরিবহনের কথাও তারা বলেছেন, গণপরিবহন কিভাবে জীবাণুনাশক করতে হবে, গণপরিবহনের শুরুতে এবং শেষে সেটি জীবাণুনাশক করতে হবে। সেখানে যারা গণপরিবহন যিনি চালাচ্ছেন, যিনি ভাড়া তুলছেন, তাদেরকে মাস্ক পরতে হবে, তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, কোনো যাত্রী ওঠার সময় তাকেও স্যানিটাইজ করে ওঠাতে হবে। কিন্তু এই নিয়মগুলি তো কোথাও মানতে দেখছি না। এইখানেও অভিযান দরকার কিনা? আসলে আমার কেন জানি মনে হয় যে ব্যক্তি পর্যায়ে এইভাবে মানে যেটাকে বলা হয় নির্দেশ প্রতিপালনের সম্ভাবনাটা একটু কম থাকে। হ্যাঁ? তার চাইতে পথচারীর চাইতে এই যে যেমন গণপরিবহনের কথা বললেন, এগুলো মালিকদেরকে আসলে, এবং মালিক সমিতি, এদেরকে আসলে দায়িত্ব দিতে হবে, এবং দায়িত্ব পালন না হলে ব্যর্থতার জন্য শাস্তিটা তাদেরকে বেশি করে দিতে হবে। তাহলে তারা তাদের কর্মচারীদেরকে শাসন করার ব্যাপারে তাদের বিষয়টি গুরুত্ব দিতে হবে। গণপরিবহন কিন্তু একটি, যেমন বললাম, এটা ইনডোর কাউন্ট করতে পারি আমরা। কারণ গণপরিবহনে হ্যান্ড স্যানিটাইজেশন এবং সিটের যে মানে বসার জায়গার স্যানিটাইজেশন ছাড়াও আপনার যদি জানালাটা ওপেন থাকে, ভেন্টিলেশন যদি ওপেন থাকে, তাহলে কিন্তু সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ ভেন্টিলেশন খুব প্রধান বিষয়। আমার শ্বাস-প্রশ্বাস থেকে যেটি ছড়াচ্ছে বাতাসে সেটি কত দ্রুত ডাইলুট হয়ে যাচ্ছে, তরল হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তার উপরে কিন্তু আমার নিঃশ্বাসে কতটা ভাইরাস আসবে। কারণ ভাইরাস এলেই যে হবে তা না কিন্তু। এটা ভাইরাল লোড থাকে। যে লোডটা না হলে কিন্তু কাজটা হবে না। তাহলে আমাদের মনে হয়, আপনি বলছিলেন যে একটি সমন্বিত ব্যবস্থা নেওয়া দরকার। তার মধ্যে আপনার সুপারিশ কি, কি? আমার সুপারিশ হচ্ছে বিশেষ করে ইনডোর ডেফিনিশন সংজ্ঞা ঠিকমতো করে, যে কাকে কাকে, এবং সেটি হচ্ছে যত না ব্যক্তি পর্যায়ে তার চাইতে মার্কেট কমিটি, গণপরিবহনের কমিটি, আমাদের এমনকি ইন্ডিভিজুয়াল দায়িত্বগুলো হচ্ছে বাসায় মেনলি। সেইখানে হচ্ছে জনসম্পৃক্ততা, অর্থাৎ স্থানীয় যে কমিটিগুলো রয়েছে, যে যেমন টোলারবাগের শুরুর দিকে যে উদাহরণটা হয়েছিল, যেমন ধরুন বাসাবাড়ি, যারা ভাড়াটিয়া, মালিক সমিতি, বাড়ির মালিক সমিতি, ইমাম, শিক্ষক, সমাজকর্মী, সংবাদকর্মী, স্বাস্থ্যকর্মী সবাই মিলিতভাবে স্থানীয় কমিটি করা, যারা বাসাতে বা ফ্যামিলিতে কতটা মেইনটেইন হচ্ছে যে সেটা কিন্তু কিছুটা মনিটরিং তারা করতে পারে। প্রতিবেশীরাও কিন্তু পরস্পরকে আলাপ করতে পারে যে তোমার বাসায় যদি একজনের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার থাকে, অনেকে বয়স্ক লোক থাকে, তো তার ঝুঁকি বেশি। সুতরাং আমরা যারা ইয়াং তারা যেন এটা একটু মেনে চলি, যে তার কাছে গেলেও যেন মাস্ক পরি, এবং তাকেও যেন মাস্কটা পরিয়ে রাখি। বাসা বাড়িতেও কিন্তু দায়িত্ব রয়েছে। কিন্তু ডক্টর লিয়াকত আলী, বাসার বাইরে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই প্রায় ৩০-এর উপর মানুষ মারা যাচ্ছে। করোনায় মৃত্যুর হার আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম একটু কমেছিল, কিন্তু এটি আবার এখন ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি এবং আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। এই প্রেক্ষিতে এখন কি করণীয়? এই সম্ভাবনাটা তো আগে থেকেই বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই সম্ভাবনাটার কথা বারবার আমরা বলছি। শীত বা ঠান্ডার সঙ্গে সম্পর্কটা অত সরল রৈখিক না যে শীতের মধ্যে ভাইরাসের তীব্রতা বেড়ে যাবে, কিংবা ভাইরাস আরো মৃত্যু মানে যেটাকে বলা হয় তীব্র হয়ে যাবে। আ কিন্তু যে ঘাতক পর্যায়ের ভাইরাসের তীব্রতা না বাড়লেও সংক্রমণের সংখ্যা যে বেড়ে যায়, তার কারণ আমি আগেই বলেছি যে এই সময়ে আমাদের দেশে বিশেষ করে যে আর্দ্রতা, জলবায়ু পরিবর্তনের কারণে খুব দ্রুত যে আমাদের এরোসল যখন বড় থাকে তখন কিন্তু ড্রপ করে যায়, সারফেসে পড়ে যায়, ভারী থাকে। কিন্তু এটা যখন শুকিয়ে আ আ যদি ড্রপলেট থাকে তাহলে না হয়ে যদি এরোসল হয়ে যায় তাহলে বাতাসে মিশে যায়। তো সেটা বাড়বে। ধূলিকণাতে মিশে বাড়বে। সুতরাং এই সম্ভাবনাগুলো কিন্তু ছিল এবং সেগুলো বেড়েছে, এবং আমরা শীতে অনেক অনুষ্ঠান, অনেক যেটা সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বাড়া শুরু হয়ে গেছে। সেগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণে আনা সরকারের দায়িত্ব। তাহলে আমাদের সুস্পষ্ট সাজেশন হচ্ছে, প্রথমত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে যে এই যে সংক্রমণ বাড়ছে এটি হালকা করে দেখলে চলবে না। কারণ সংখ্যাটা বেড়ে গেলে আমাদের যে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষমতা, আইসিইউর ক্ষমতা, বা আমাদের যে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সহ বেডের ক্ষমতা, আমাদের যে ক্যানুলার ক্ষমতা সবকিছুই কিন্তু সীমিত। আমরা কিন্তু পারব না তখন। কাজেই প্রথমত সিরিয়াসনেসটা দেখতে হবে যে আমাদের বাচ্চাদের স্বাস্থ্য, আমাদের
সবার মানসিক দৈহিক স্বাস্থ্য এফেক্টেড হচ্ছে। আমাদের যারা বয়স্ক বা যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের স্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি পড়ে গেছে। আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। শতকরা ৫ এর নিচে নামতেই পারলাম না, আবার ১৫ ঊর্ধ্বে উঠে গেলাম। সুতরাং এখন আমাদের সমন্বিত প্রতিরোধ ব্যবস্থাতে আসতে হবে। আমাদের চিকিৎসা ব্যবস্থা যদিও উন্নত কিছুটা হয়েছে, কিন্তু এখনো কিন্তু সেই পর্যায়ে যায়নি যে অঢেল রোগী আসলে আমরা পারবো। তাহলে যে কথাগুলো বলা হলো, মাস্ক হচ্ছে তার ১ নম্বর। এটি আমি খুব স্বাগত জানাচ্ছি সরকারের পদক্ষেপে। তার সঙ্গে হ্যান্ড হাইজিন, তার সঙ্গে এই যে বললাম বিভিন্ন গ্রুপ ম্যানেজ করা। ইন্ডিভিজুয়াল রাস্তার পথচারীর চাইতে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ওই জায়গাটি। যে আমরা কিন্তু রাস্তায় একজন পথচারী একা হাঁটলে কিন্তু সে যত না রিস্ক বহন লিয়াকত আলী, আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, ঢাকায় আমরা তাও কিছুটা সচেতনতা দেখতে পাই, কিন্তু ঢাকার বাইরে যদি আপনি উপজেলা শহরে অথবা গ্রাম পর্যায়ে চলে যান, সেখানে মাস্ক প্রায় ব্যবহার করেই না বেশিরভাগ মানুষ, এবং তাদের ধারণা এটি আসলে তাদের ওখানে ইফেক্ট করবে না। তাদের প্রতি আপনার বক্তব্য কি থাকবে? সেটিও হচ্ছে সমন্বিত ব্যবস্থাপনার একটি আসলে উদাহরণ, যে সমন্বিত ব্যবস্থাপনায় জোন করতেই হবে, যে গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, যেটা অতি আগেই কিন্তু এই পরিকল্পনাগুলো একবার করা হয়েছিল। এখন এবং টেস্টের সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেকটা যদি এলাকায়, কোন এলাকায় যদি দেখা যায় সেটা গ্রিন জোন, ইতিমধ্যেই সেখানে শতকরা ৫ এর নিচে ইনফেকশন, সেটি অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট, এগুলোকে আরো সংখ্যা দিয়ে, শুধু পিসিআর দিয়ে পারা যাবে না। তাহলে এইসব অ্যান্টিজেন টেস্ট এবং কতজনের হয়েছিল তার জন্য পুরনো রোগীর কিছু ধারণা করার জন্য সত্যিকার সংক্রমণের মাত্রা অ্যান্টিবডি টেস্ট। আমরা এগুলোর মাধ্যমে আসলে গ্রিন, রেড, ইয়েলো জোন অবজেক্টিভলি, অর্থাৎ টেস্টের মাধ্যমে যদি আমরা করি, করার পরে কিন্তু একটা গ্রিন জোনে শিথিলতা কিছুটা থাকতেই পারে, এবং সেখানে ইয়েলো বা রেড জোন থেকে কেউ গেলে, রেড জোন থেকে যে যাবে তার ব্যাপারে একটা সতর্কতা স্থানীয় পর্যায়ে, আমি আগেও বলছি জনসম্পৃক্ততা শুধু থাকতেই হবে। আর সব জায়গাতে সমান ধরনের প্রতিরোধ হয়তো দরকার হবেও না। সুতরাং এই জোন ভিত্তিক যে পরিকল্পনা, এটিও কিন্তু সমন্বিত পরিকল্পনার অংশ। তো একটা গ্রামে যদি সেখানে সত্যি ৫% নিচে থাকে, তো তারা একটু রিল্যাক্স থাকতেই পারে। তাদেরকে তো আমরা জোর করে ঢাকার এই সংক্রমণ তো বলে সতর্কতা তাদেরকে চাপিয়ে দেওয়ার তো কোনো অর্থ নেই। কিন্তু সে কথা হলে আমরাও আপনার সঙ্গে একমত। আমরাও চাইবো যে এই সমন্বিত ব্যবস্থাপনা যেন কার্যকর হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দশম শ্রেণী পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা থাকছে না। দশম শ্রেণী শেষে নেওয়া হবে পাবলিক পরীক্ষা। সেই সঙ্গে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতেও আসছে পরিবর্তন। ২০২২ সালের জন্য নতুন এই শিক্ষাক্রমের রূপরেখা তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। নূরে আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেই নতুন শিক্ষা পদ্ধতিতে পেতে যাচ্ছি, যেটি ২০২২ সাল থেকে কার্যক্রম হবে, তা বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে, আপনি কি মনে করছেন? প্রধানতম চ্যালেঞ্জ যে কোনো ক্ষেত্রেই শিক্ষাক্রম পরিবর্তনের সাথে যেই চ্যালেঞ্জ দাঁড়ায় সেটি হচ্ছে যে শিক্ষকদের প্রস্তুতি। আপনি যেরকমটা বললেন যে মূল্যায়ন ব্যবস্থায় বিরাট পরিবর্তন আসছে, এবং শুধু মূল্যায়ন নয়, এখানে বিষয়বস্তুর দিক থেকেও বড় পরিবর্তন আসছে। তাহলে সেই বিবেচনায় আমাদের প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমি যদি আরেকটু স্পষ্ট করে বলি যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ে থাকছে বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, ধর্মশিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং ভালো থাকা। এসবের বেশিরভাগই বিষয় হিসেবে থাকবে না, ক্লাসে বোঝাবেন শিক্ষকরা। এই ক্লাসে বোঝাতে শিক্ষকরা এই যে তাদের যে প্রশিক্ষণের বিষয়টি, সেটির উপর অত্যন্ত গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। শিক্ষকদের প্রশিক্ষণ এটি একটি অব্যাহত বিষয়, সবসময় হয়ে আসছে। এবং এক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে, আমাদের খুব দ্রুত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এটাকে আমরা যেটা বলি যে কারিকুলাম ডিসেমিনেশন বা বিস্তরণ, সেটি সম্পন্ন করতে হবে এটি চালুর আগে। আমরা যেই বিষয়গুলি নিয়ে কথা বললাম, তার যেমন ভালো থাকা, এই বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই হয়তো অবহিত নই, সেখানে কি থাকবে, অথবা সেই সব বিষয় যখন মূল্যায়ন করবেন শিক্ষকরা, গতানুগতিক পদ্ধতিতে যেই পরীক্ষা, সেই পরীক্ষাটি কি থাকছে তাতে? না, যেমন ভালো থাকা এই বিষয়টি একদম নতুনও নয় আসলে। ভালো থাকা যে বিষয়টি, তার মধ্যে যেমন একটা বড় অংশ থাকবে শারীরিক যে স্বাস্থ্য, সেই সুরক্ষা, এবং এর সাথে এখন যোগ হচ্ছে মানসিক স্বাস্থ্যের দিকটি। তো এটি আসলে বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিকভাবে বা শিক্ষণকালীন মূল্যায়ন হওয়ার কথা। এটির জন্য ওই অর্থে পাবলিক পরীক্ষা থাকছে না, তবে বিদ্যালয় পর্যায়ে পরীক্ষা থাকছে, এবং এটি প্রতিনিয়ত এটি আসলে শিক্ষক মূল্যায়ন করবেন, এই বিষয়টি
কে আর কি। একইভাবে অন্যান্য বিষয়গুলো, অনেকগুলো বিষয়ই আসলে শুধু বিদ্যালয় পর্যায়েই মূল্যায়ন হবে, যেটি হয়তো পাবলিক পরীক্ষায় এটি মূল্যায়ন হবে না। তো সেই জন্য কিছু তো এখানে নতুনত্ব রয়েছে। বিদ্যালয় পর্যায়ে সঠিকভাবে এবং নৈর্ব্যক্তিকভাবে মূল্যায়ন, এটি একটি বড় বিষয়, বড় একটি চ্যালেঞ্জ আমাদের কাছে। সেটির জন্য আসলে শিক্ষকদের প্রস্তুত করা হচ্ছে এবং সেটি আসলে আরো তাদেরকে গড়ে তুলতে হবে। এবং বোর্ড পরীক্ষার কথা বলা হচ্ছে যে দশম শ্রেণীর আগে অথবা দ্বাদশ শ্রেণীর আগে কোনো বোর্ড পরীক্ষা নয়। সেটি কি তাদের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, আপনার কি মনে হয়? ভালোভাবেই মূল্যায়ন করা সম্ভব বিদ্যালয় পর্যায়ে। তবে আপনি যেটা বলছেন যে এই ক্ষেত্রে যে বিদ্যালয় কর্তৃপক্ষ চাইতে পারে যে তাদের শিক্ষার্থীদের বেশি নম্বর দিয়ে দেওয়া, এটিও একটু ব্যালেন্স করার সুযোগ আছে। এটি আমরা একটা পদ্ধতির কথা বলি, মডারেশন, সেটি নিয়ে কাজ করছে বোর্ডের একটি সংস্থা আছে, আমরা জানি সেটি করা সম্ভব। তবে এই ক্ষেত্রে অবশ্যই শিক্ষকদের সচেতনতা, অভিভাবকদের সচেতনতা ও এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি বা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হবে এই ক্ষেত্রে। নুরুল আলম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও চাইবো যে এটি যেন আরও যাচাই বাছাই করে এবং শিক্ষকদের ঠিক মতন প্রশিক্ষণ দিয়ে বাস্তবায়ন করা হয়। বেশিরভাগ বিষয়ই দেখে মনে হয়েছে যে উন্নত বিশ্বে যেই পদ্ধতিতে পাঠদান করা হয় অনেকটা সেই দিকে আমরা যেতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-20 কাপ। রোমাঞ্চ ছড়ানোর প্রথম ম্যাচে ঢাকাকে 2 রানে হারিয়েছে রাজশাহী। খুলনা বরিশাল দ্বিতীয় ম্যাচ চলছে এখন। আর এই ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এসব বিষয় নিয়ে কথা বলতে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মজুমদার। সাইফুল, আমরা এই যে ম্যাচটি আপনি দেখতে পাচ্ছেন তাতে দর্শকদের উত্তেজনা কেমনটি দেখতে পাচ্ছেন এবং সাকিবের পারফরমেন্স আপনি কেমন দেখলেন? দীর্ঘ বিরতির পর তিনি আজকে খেলছেন এবং একটি উইকেটও পেয়েছেন এবং এখন ব্যাট করছেন। না, দর্শক তো এই ম্যাচে মানে আসলে নিষেধই ছিল, কারণ আমরা দেখি যদি বিসিবি প্রেসিডেন্টস কাপেও দর্শককে আসলে দর্শক অ্যালাউ করেনি বিসিবি, এবং এই বঙ্গবন্ধু টি-20 কাপেও দর্শক ছাড়াই আসলে টুর্নামেন্ট মাঠে গড়েছে। সুতরাং মাঠে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটি দেখার কোনো সুযোগ নেই। মাঠের বাইরে যদি বলি, স্টেডিয়ামের বাইরে কিছু দর্শক আছেন, কিছু হাতে গোনা কিছু দর্শক আছেন যারা সবসময় আমরা দেখি যে কখনো যদি ম্যাচ চলে তখন তারা বাইরে উৎসুক যেই কিছু ভক্ত থাকেন তারা বাইরে থাকেন, তারা চেয়েছে যে মাঠে বসে দর্শকরা মাঠে বসে খেলা দেখার জন্য, কিন্তু আসলে বিসিবি সেই ধরনের সুযোগ রাখেনি। সুতরাং এই জায়গায় বঞ্চিত হচ্ছে দর্শকরা, এবং ভবিষ্যতেও যদি বলি যে ভবিষ্যতেও যে টুর্নামেন্টগুলো হবে বা আসন্ন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সেই সিরিজেও দর্শক রাখা হবে কিনা সেটা নিয়ে বিসিবি এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে যেহেতু আসলে কোভিড-19 যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় এখনো দর্শককে মাঠে রেখে আসলে টুর্নামেন্ট চালানো কিংবা উইন্ডিজের বিপক্ষে সিরিজ করা, সেটি আমরা জানি যে স্পন্সর প্রতিষ্ঠান যারা তাদের কয়েকজন ছাড়া মাঠে আর তেমন কেউই নেই। সেই ক্ষেত্রে সাকিবের আজকে পারফরমেন্স কেমন ছিল সেই বিষয়টির দিকে একটু আলোকপাত করুন। দেখুন, 409 দিন পর সাকিব মাঠে ফিরেছে। সুতরাং সাকিবের প্রতি প্রত্যাশা সবসময় বাড়তি থাকে, এবং আমরা যদি দেখি যে বোলিংয়ে তিনি একদমই খারাপ করেনি। 3 ওভার বোলিং করেছেন, সেখানে 18 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। বোলিং বিশ্লেষণটা যদি করি, অবশ্যই সেটি টি-20 বিবেচনায় অনেক ভালো বোলিং করেছে। যেটি হয় যে অনেকদিন পর নেমেছেন, 409 দিন পর নেমেছেন, সেখানে সাকিবকে যদি আমরা একটু অন্যরকম দেখি সেটি দেখিনি। সাকিবকে তার যে স্বভাব বোলিং, সাবলীল বোলিং, সেই সাবলীলভাবেই সাকিবকে দেখা গেছে। এখন ব্যাটিংয়ে সাকিবের কাছ থেকে হয়তো ভালো কিছু চাইবে খুলনা, কারণ টার্গেটটা যে খুব বেশি তা না, 153 টার্গেট, কিন্তু শুরুতে 2 উইকেট হারিয়ে খুলনা একটু শুরুটা ভালো হয়নি। সেক্ষেত্রে ব্যাটিং করছে দুই ব্যাটিং স্তম্ভ যদি বলি, খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান, মূলত তাদের উপরই নির্ভর করছে দলের জয় পরাজয়। তারা যদি ভালো একটা পার্টনারশিপ গড়ে সেক্ষেত্রে জয়টা সহজ হবে। তবে সব কিছু মিলে আসলে এই ম্যাচে যদি বলি, খুলনা এবং বরিশালের ম্যাচে সবারই আসলে দৃষ্টি আছে সাকিব আল হাসানের উপর, স্পটলাইটে সাকিব আল হাসানের উপর। সাকিব কি করেন, প্রথম ম্যাচে সাকিব আসলে কি ধরনের পারফরমেন্স করেন। সুতরাং আমরা যদি ওইভাবে বলি, আসলে বোলিংটা ভালো করেছেন, ব্যাটিংয়েও সাকিবের কাছ থেকে ভালো কিছু বা ম্যাচ জয়ী কোনো ইনিংস দেখতে চাইবে সবাই, এবং সেটি যদি হয়, সাকিব যদি ম্যাচটা জিতিয়ে বের হতে পারে, সেক্ষেত্রে আসলে প্রত্যাবর্তনটা রাঙানোই হবে অবশ্যই। আরেকটি বিষয় যে খুলনা তো প্রথমে এই ম্যাচে জিতে তারা বোলিং নিয়েছিল, তার কতখানি সুবিধা তারা পেয়েছে?
টসে জিতে বোলিং নেওয়ার যে সুবিধাটা কি তারা নিতে পেরেছে? দেখুন, এখন যেহেতু 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 শীতকাল সেখানে আসলে পরে যখন বোলিং করবে তখন শিশিরের প্রভাব আছে মাঠে। ইতিমধ্যে সন্ধ্যার পরপরই মাঠে শিশির একদম ঘাস ভিজে গেছে, সুতরাং পরে কিন্তু বোলিং করাটা আসলে খুব টাফ। তাদের যেহেতু মূল স্পিনার সাকিব আল হাসান, স্পিনারদের জন্য বল গ্রিপ করা অনেক কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আসলে পরে বোলিং করাটা অনেক কঠিন। সেজন্য খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ টস জিতে প্রথমেই ফিল্ডিং নিয়েছেন এবং সফল যদি এভাবে বলি 152 রানে আসলে বরিশালকে আটকে রেখেছে, যেটি টি-20 জন্য আসলে এই রানটা চেজ করা যায়। যদিও খুলনার শুরুটা ভালো হয়নি, কিন্তু যেহেতু তাদের ব্যাটিং লাইন আপটা দারুণ এবং এই টুর্নামেন্টে 5 দলের টুর্নামেন্টে আসলে খুলনার দলটাই সবচেয়ে আসলে ভালো দল এবং ব্যালেন্স দল যদি বলি সবকিছু মিলে, সুতরাং তাদের কাছ থেকে ভালো প্রত্যাশা তো অবশ্যই থাকবে যে জয় দিয়ে তারা টুর্নামেন্ট শুরু করবে। সেটাই হবে তখন আসলে যদি খুলনা ম্যাচ জিততে পারে তখনই আসলে এই টস জিতে জয়ের বিষয়টা আসবে না। যদি ম্যাচ হেরে যায় তখন হয়তো এই প্রশ্ন আসতে পারে যে টস জিতে খুলনা কেন ব্যাটিং দিল না, কেন ফিল্ডিং নিয়েছে। তবে যৌক্তিক বিষয় হচ্ছে যে সাধারণত পরে এখানে ব্যাটিং করাটা যতটা সহজ হবে, চেজ করাটা যতটা সহজ হবে, কিন্তু পরে যদি বোলিং করতে হয় খুলনাকে বোলিং করতে, সেক্ষেত্রে এটা নজর রাখতে চাই শেষ পর্যন্ত কি হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এই ছিল লিডার স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।